সেই কণ্ঠের শেষ কথা ছিল, হে রাম। এই রাম কার রাম? এই রাম কোন রাম? আমি প্রথমেই যথাযথ সম্ভাষণ করিনি। এখানে মাননীয় পূর্ণেন্দুবাবু রয়েছেন, পূর্ণেন্দু বসু। আমাদের এক সময়কার আমরা যখন প্রেসিডেন্সি কলেজে পড়তাম, আমাদের থেকে কিছু জুনিয়র দোলা ছিল বা আরও অনেকে ছিল, তখন আমরা ওনাদের অনেক আন্দোলন আমরা দেখেছি। আমরা সেগুলো এখন রিপিট করছি না। এখানে রন্ধিদেবদা রয়েছেন, সামনে প্রসূন সহ আমাদের বন্ধু রয়েছে, কি বলে, আমাদের সকলে যারা রয়েছেন আমাদের সবাই সহমর্মী এখানে। তো এখানে দাঁড়িয়ে যেটা বলার সেটা হচ্ছে এই, যে রামের কথা গান্ধীজি বলেছিলেন, গান্ধীজি তো রামের কথা বলেছেন। রামায়ণে গান্ধীজি বিশ্বাস করতেন, সাংঘাতিক বিশ্বাস করতেন। রাম রাজ্যের কথা বলেছেন, কিন্তু এই রাম কোন রাম? তার একটা বই, যেটা বইটির নাম হচ্ছে তার অটোবায়োগ্রাফি, তার লাইফ, তার জীবনী, তার নাম অ্যান অটোবায়োগ্রাফি অর মাই এক্সপেরিমেন্টস উইথ দ্য ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস উইথ দ্য ট্রুথ, অর্থাৎ সত্য নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা, সত্য সম্বন্ধীয় আমার পরীক্ষা নিরীক্ষা। এই সত্য এবং রাম তার কাছে অভেদ ছিল। অর্থাৎ রাম অর্থে সত্য, এবং রাম অর্থে কোনো একটা বিগ্রহের রাম নয়। অযোধ্যাতে আজকে যে রামের নামে জয় জয়কার করে অন্যদেরকে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে সেই রাম নয়। তার অটোবায়োগ্রাফিতে, যে বইটার কথা বললাম, তাতে একটি চ্যাপ্টার আছে, একটা ছোট ছোট চ্যাপ্টার, সব 3-4 পাতা। তাতে লেখা আছে নির্বল কে বল রাম। নির্বল কে, অর্থাৎ নির্বলের কথা, যেটা প্রণাদা একটু আগে পূর্ণেন্দুদা বললেন, অর্থাৎ নির্বলের বল। আমরা নির্বল নই। আসলে বলটা কোথায়? বলটা সত্যের জন্য, সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের যে উপলব্ধি, আমাদের যে অঙ্গীকার, আমাদের যে আগ্রহ, সেটাই সত্যাগ্রহ। এই সত্যাগ্রহের কথা বলছে। এই সত্যাগ্রহটা কে করতে পারে? এই সত্যাগ্রহে জয়েন কে করতে পারে? এই সত্যাগ্রহে যারা জয়েন করতে পারে তারা হচ্ছে সবচেয়ে সাহসী মানুষ, মানসিক দিক থেকে সাহসী। কারণ সত্যাগ্রহ হলো, সেই সত্যাগ্রহের আগে গান্ধীজি সেখানে ব্যাখ্যা করেছেন তার বইতে এবং অন্যান্য জায়গায়, যে প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় বিপ্লব বলে, নিষ্ক্রিয় প্রতিরোধ বলে একটা জিনিস চালু ছিল, যেটা 1905 সালের বঙ্গভঙ্গের সময় থেকে চালু ছিল। অরবিন্দ ঘোষ যার প্রধান প্রিচার ছিলেন। কিন্তু সেখানে এইটা ছিল যে আমাদের আর কোনো শক্তি নেই, আমরা অস্ত্র ব্যবহার করতে পারছি না, যেটার কথা পূর্ণেন্দুদা খুব ভালোভাবে বলেছেন। সত্যি করতে পারছিলেন না। সিপাহী বিদ্রোহের পর 1878 সালে ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট হয়েছিল। ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে 88 সালের ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে, সেখানে ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে একটা পেন্সিল কাটা ছুরির থেকে বড় ছুরি রাখার আর কোনো আইনত উপায় ছিল না। এই জায়গাতে আমাদের একদম নিরস্ত্র করে দেওয়া হয়েছে, একটা জাতিকে, যাকে বলে ডিসআর্ম করে দেওয়া হলো। ভারতবর্ষের লোকেরা জাতি তাদের থাকতো, তাদের শৌর্যবীর্যের বাড়িতে বন্দুক থাকতো, পরেও থাকতো, ঢাল তরোয়াল থাকতো, কিন্তু সেটা তাকে এই জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো। এই রকম সময় অরবিন্দ ঘোষরা মনে করলেন যে এখন আমাদের কোনো উপায় নেই, সেই জন্য আমরা নিষ্ক্রিয় প্রতিরোধ করব বঙ্গভঙ্গের সময়। গান্ধীজি বললেন তা নয়। তিনি হি ওয়াজ ইন সার্চ অফ দিস ওয়ার্ড, রাইট ওয়ার্ড। তিনি যখন এতে ছিলেন, সত্যাগ্রহে সাউথ আফ্রিকায় ছিলেন, তখন বর্ণবিরোধী, যেটার কথা আজকে পূর্ণেন্দুদা খুব সঠিকভাবেই বললেন, আমি যেটুকু শুনলাম রতিদার, আমি বক্তৃতা মিস করেছি। তো এই যে জায়গাটা, সেখানে তো বর্ণবাদের বিরুদ্ধে, বর্ণান্ধতার বিরুদ্ধে, রেসিজমের বিরুদ্ধে, অ্যাপারথাইড, কালো মানুষদের বিরুদ্ধে, রেসিজমের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে। যার ফলে কিন্তু গান্ধীজির আজকে সারা পৃথিবীতে গেলেই বলবে, ভারতবর্ষ শুনলেই আপনারা যাবেন জায়গা, আপনি তুমি গান্ধীর দেশের লোক, এইভাবেই চেনে, বাকিদের চেনে না লোকেরা, গান্ধীর দেশের লোক। গান্ধী কি, হোয়াট ডাজ হি স্ট্যান্ড ফর, তার তিনি কিসের প্রতীক তাদের কাছে। যার ফলে মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং
তিনি গান্ধীকে বেছে নিয়েছিলেন আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে কালো মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য। একই রকমভাবে তিনি সেখানেও গান্ধীজি যে ফাইটটা করেছিলেন, তিনি সাউথ আফ্রিকার মাটিতে অ্যাপারথাইডের বিরুদ্ধে কি নির্মম সেখানে অবস্থা ছিল আপনারা কল্পনা করতে পারবেন না। গান্ধীজিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল তিনি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করছিলেন বলে। বলা হতো যে ডগস কুকুররা, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, লেখা হতো ডগস অ্যান্ড কুলিজ, ইন্ডিয়ানও বলা হতো না, কুলিজ, আমরা কুলি ছিলাম, তো কুলি হিসেবে এটা ট্রিট করা হতো। তো এই কুলিদের এবং ডগ যারা, আপনি ব্যারিস্টার হলেও কুলি ব্যারিস্টার, কুলি ব্যারিস্টার, তো এই একটা ওই কমরেডদের মতো, সবই কমরেড তেমনি কুলি, সবাই আমরা কুলি ছিলাম। সেটা কিন্তু সবচেয়ে বড় সেটা প্রোলেটারাইজেশন বলে আমি মনে করি এই পরিচয়টা, আমরা সবাই কুলি। তো কুলি এবং ডগদের তিনি প্রথম দিকে গেছেন, তিনি একটা ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছেন, তিনি ব্যারিস্টার, তাকে ওখানে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সেন্ট মারিটসবুর্গ নামে একটি অনেক উঁচু জায়গা, সেখানে সারা রাত্রি ঠক করে কাঁপতে কাঁপতে গান্ধীজি ছিলেন। তো এই যে এই সত্যাগ্রহের কথা তিনি সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতেই তৈরি করলেন, এবং তিনি এটা নিয়ে তার তখনকার যে পত্রিকা, তিনি সারা জীবন পত্রিকার এডিটর ছিলেন, ইন্ডিয়ান ওপিনিয়নে তিনি একটা প্রাইজ ডিক্লেয়ার করলেন যে অল্প একটু পয়সা দেওয়া হবে, টাকা দেওয়া হবে উৎসাহ দেওয়ার জন্য, তোমরা একটা ভালো নাম দাও যে আন্দোলন আমরা করছি। প্রথমে মগনলাল গান্ধী সেখানে তিনি বললেন যে এটার নাম হবে সদাগ্রহ, সৎ যুক্ত আগ্রহ। এটা প্রথমে গ্রহণ করা হয়েছিল, তার থেকে সত্যাগ্রহ করার কথাটা ধরা হয়েছে। হোয়াট ইজ সত্যাগ্রহ? তার আগে বুঝতে হবে সত্যটা কি, যার জন্য ওই রামের কথা বললাম, যার নাম নিয়ে যিনি এবং সত্য তার কাছে অভেদ। গান্ধীজি বলেছিলেন, একটা কথা বলা হয় যে ট্রুথ ইজ গড ইজ ট্রুথ, তিনি ওটাকে উল্টে দিলেন, তিনি বললেন ট্রুথ ইজ গড, অর্থাৎ তিনি ঈশ্বর। কোন ঈশ্বরে বিশ্বাস করেন? যে ঈশ্বর আসলে সত্যের সমরূপ, সত্যের সঙ্গে সমার্থ যিনি, সেই ঈশ্বরে বিশ্বাস করেন। এবং সেই সত্যটা কীরকম, সেই সত্যটা পরীক্ষা করে যেতে হয়, তাকে পেতে গেলে, তার ছোঁয়া পেতে গেলে সারা জীবন পরীক্ষা করে গেছেন। তাই মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, কোনটা সত্যি তিনি জানেন না। সত্যিই তো একটু আগে যেটা বললেন, তিনি আগে ভুল করেছেন। আমি তার যদি ভালো করে পড়েন, তার অনেক রচনা বলিয়াছে, সেখানে এক জায়গায় বলছেন, টু মাই ডিলিজেন্ট রিডার্স, তিনি তার পরিশ্রমী পাঠকদের উদ্দেশ্যে বলছেন, গান্ধীজি বলছেন যে তোমরা দেখতে পারো আমি আগেও কিছু কথা লিখেছি একই বিষয়ে, পরেও একই বিষয়ে তুমি যদি দেখো যে দুটির মধ্যে মত পার্থক্য হচ্ছে, তাহলে তোমরা শেষটাকেই গ্রহণ করবে, কারণ শেষটাই আমার শেষ কথা। অর্থাৎ তিনি এইভাবে ডগেডলি বসে থাকতেন না যে আমি একবারে যা বলেছি সেটা সত্যি। অর্থাৎ দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্টস। আমি তখন ভেবেছিলাম এটা সত্যি, আজকে বুঝতে পারছি এটা সত্যি। সুতরাং গান্ধীজি পরিবর্তন হয়েছে। গান্ধীজি কাস্ট নিয়ে প্রথমে যা ভাবছেন, পরের দিকে তিনি ভাবছেন অন্য কথা। হরিজন পত্রিকা, তার আগে তিনি ভারতবর্ষে এসে তিনি একের পর এক সত্যাগ্রহের এক্সপেরিমেন্ট করেছেন। তিনি ট্রেড ইউনিয়ন, তিনি একজন সবাই পক্ষে বরেণ্য। আজকে উনি একজন বিখ্যাত ট্রেড ইউনিয়ন লিডার। ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি আহমেদাবাদে, তিনি গুজরাট হয়ে, এই যারা সারাভাই তাদেরই কোম্পানি ছিল কটন মিল, যেটা সেই কটন মিলের এগেনস্টে সেখানে তিনি তাদের শ্রমিকদের সমর্থনে তিনি সেখানে সত্যাগ্রহ করেছেন। তিনি অনেক রকম খেরাতে আমরা জানি সেখানে তাদের অত্যাচারী ল্যান্ডলর্ড এবং তাদের যে ট্যাক্সেশন তার এগেনস্টে করেছেন। নীলকরদের বিরুদ্ধে তিনি চম্পারণে করেছেন। এই সমস্ত তিনি কিভাবে করেছেন? তিনি কিন্তু সাংবাদিকদের মতো, হি ওয়াজ বেসিক্যালি আ জার্নালিস্ট। তিনি সবাই বাড়ি ঘুরে ঘুরে, ওই যেমন আমরা স্যাম্পল সার্ভে করি, তিনি প্রত্যেকের অবস্থা জানা চাই। এগুলো আমরা ভুলে গেছি, রাজনীতিতে এইসব প্র্যাকটিস আজকে নেই। আজকে সবার মত নিয়ে আমরা মত ছাপিয়ে দিতেন না, তিনি সবার কাছ থেকে মত নিয়ে কি করা উচিত সবাইকে নিয়ে তারপরে আন্দোলনে যেতেন। তো এই রকম একজন মানুষ যিনি এইভাবে করেছিলেন এবং সত্যের জন্য আগ্রহ বলেছেন। সত্যাগ্রহ কে করতে পারে? যে সবচেয়ে সবল মানসিক দিক থেকে। কারণ সত্য মানে সবাই সব কিছু পজিটিভ, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, অপরের প্রতি ঘৃণা নয়। এই যে অপরের প্রতি ঘৃণা নয় আজকের দিনে দাঁড়িয়ে কতটা সত্যি সেটা আপনারা প্রত্যেকেই বোঝেন। অর্থাৎ আমার যে চরম শত্রু, তার প্রতিও আমার প্রেম থাকবে, তার প্রতিও আমার ভালোবাসা থাকবে, তার প্রতিও আমার শ্রদ্ধা থাকবে, তার প্রতি তার মতামতের বিরুদ্ধে আমি থাকব, তার কার্যকলাপের বিরুদ্ধে আমি থাকব, কিন্তু ব্যক্তি হিসেবে তারা আমার শত্রু নয়।
এই ধারণাটা নিয়েছিলেন বলেই যখন 1930-তে, এটা কিন্তু আপনারা দেখবেন অটেনবরার, এই আমার যদি সময় একটু বেশি লাগে, আচ্ছা আমি বলতে, আচ্ছা বলে যাব, রিচার্ড অটেনবরার গান্ধী যদি আপনারা দেখেন, সেখানে এই সত্যাগ্রহের আপনারা দেখবেন মন দিয়ে, রিচার্ড অটেনবরার তৈরি করা গান্ধী অনেক খামতি আছে, অনেক ত্রুটি হয়তো আছে। যারা খুব একাডেমিক পার্সনস, রিসার্চার, তারা ওর মধ্যে অনেক ত্রুটি খুঁজে পাবেন, কিন্তু আমি সাধারণ লোকেদের পার্সপেক্টিভ থেকে দেখতে বলছি। 1930 সালে হচ্ছে দান্ডি অভিযান। দান্ডি অভিযান কেন হচ্ছে? গান্ধীজি কিন্তু খুব সিম্পল জিনিসটা বুঝতে পারতেন, কোনটা তুলতে হবে। জীবনযাত্রার সঙ্গে সব কিছুর সঙ্গে জড়িত খাওয়া, যে কোনো মানুষ খায়। ভারতবর্ষে খাবারের সঙ্গে একটা গরিবের থেকে গরিব মানুষ কি বলে, আমি নুন ভাত খেয়ে আছি, অর্থাৎ নামক, নুন, সল্ট, এটা হচ্ছে এমন একটা জিনিস যা ছাড়া রান্না চলে না, আমাদের চলে না। অথচ সেই নুনটাই ভারতীয়দের জন্য নুন তৈরি করতে পারতো না। সো দিস ওয়াজ আ ভেরি সিম্পল থিং। এমনি মনে হয় নুনের জন্য এটা করলেন, এটা কি বড় ব্যাপার, নুন তো 2 টাকা 2 পয়সার নুন কিনতে পাওয়া যায় না। সেই নুনটা ভারতীয়রা তৈরি করেনি, ভারতীয়দের নুন তৈরি করতে পারবে না, এটাই তখনকার আইন ছিল। সেই আইনের বিরুদ্ধে আইন অমান্য। দেখুন কত সামান্য জিনিস, বাট হুইচ টাচেস দ্য হার্টস অ্যান্ড লাইফ প্র্যাকটিসেস অফ এভরিওয়ান লিভিং ইন দিস কান্ট্রি। তারা প্রত্যেকে হলেন, এত লোক এলো, তো পরপর তার এটা অটেনবরার এতে রয়েছে, তারা গেলেন 10-12 জন করে 15 জনের একটা লাইন, তারা এগিয়ে যাচ্ছেন। একটা জায়গায় পুলিশ কর্ডন করে, এরকম আপনারা যেখানে বসে আছেন, পুলিশ ওখানে বসে আছে। পুলিশ বলছে, ওখানে দাঁড়িয়ে বসে নেই, দাঁড়িয়ে আছে উইথ লাঠি। তারা জানে যে এরা বন্দুক চালাবে না, তো ওইখানে দাঁড়িয়ে আছে। তখন তারা বলছে স্টপ বলছে, ওরা তো শুনছে না, ওরা চলে যাচ্ছে, ওরা তো আইন অমান্য করছে, ওটা তো সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আপনি আইন করবেন আর আইন ভাঙবে, তো সিভিল ডিসঅবিডিয়েন্সে তারা এগিয়ে যাচ্ছে। তারা যখন বলছে স্টপ, তখন তারা বলছে, এইবার তাদের যে ইনচার্জ, সে বলছে চার্জ, সঙ্গে সঙ্গে লাঠি এরকমভাবে চার্জ করছে। সেই চার্জ করছে, তেরচাভাবে পড়ে মাথা ফেটে যাচ্ছে। আর তার ঠিক পেছনেই কংগ্রেস সেবা দলের তখনকার যারা অ্যাম্বুলেন্সের ক্রপস ছিল, তারা ওইটা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়ে আছে। তারা পরপর লোকগুলোকে নিয়ে চলে যাচ্ছে। আবার পেছনে একটা লাইন আসছে, তারাও যাচ্ছে। তারা কিন্তু আগের লোকেদের তাদের দেখেছে, তাদের অবস্থা তারা দেখেছে, আগের লোকেদের যে অবস্থা তারা দেখেছে, প্রত্যক্ষ করেছে যে আগের লোকটাই মাথা পেটে গেছে। তারপরে তারাও আবার এলো, আবার চার্জ, আবার পড়ে গেল, আবার আরেকটা বাহিনী নিয়ে, তাদের একটু দূরে একটা ক্যাম্প রয়েছে, তাদের সেখানে সেবা শুশ্রূষা চলছে, আরেকটা বাহিনী এলো। আবার যারা অত্যন্ত শক্তিশালী, যারা উল্টো দিকে তাকে একটা ঘা দিতে পারত, তারাও একটা লাঠি তুলে নিয়ে মারতে পারতো, মারলো না। বেশ কয়েকবার হওয়ার পরে যখন মানুষ পেয়ে বলছে, আবার সার্জেন্ট বলছে চার্জ, তখন আর পুলিশ চার্জ করছে না। তারা বলছে কাদের চার্জ করব, এরা তো উল্টে আমাদের চার্জ করছে না। এটাকেই গান্ধীজি বলেছিলেন ট্রান্সফরমেশন অফ হার্ট, যে অত্যন্ত পাষাণের হৃদয়ও বদলানো যায়। এটাই সত্যাগ্রহ, এটা সবাই পারে না। আমরা একটা ঢিল মারলে আমরা একটা কোথা থেকে পাথর ছুঁড়ে তাকে মারতে চাই। এই যে একটা উল্টো অবস্থান, গান্ধীজি আমাদের এই শিক্ষা, এটা আপনারা দেখবেন। এবং তখন আমেরিকান দুজনে বলছে যে ইন্ডিয়া হ্যাজ ওন ফ্রিডম সাইকোলজিক্যালি, তার সাইকোলজিক্যাল, কারণ তার ফিয়ার মুছে গেছে, তার মেন্টালি সে স্বাধীন হয়ে গেছে, কারণ সে আর ভয় পায় না পুলিশের লাঠিকে, পুলিশের গুলিকে, সে আর ভয় পায় না। এই যে জায়গা, এই যে অবস্থান, গান্ধীজি আমাদের শিখিয়েছেন নির্ভয়ের জায়গা, নির্ভয়তার জায়গা। সত্য এই নির্ভয়তা আমাদের দিতে পারে। গান্ধীজি আসার আগে আমি একটুখানি কথা বলি, শেষ করব। গান্ধীজি আসার আগে কংগ্রেস আমাদের এখানে, আপনারা জানেন 1885-এ কংগ্রেস তৈরি হয়েছিল ডিসেম্বর মাসে। আর গান্ধীজি তার কিছুদিন পরে কংগ্রেসের মধ্যে ডিভিশন আসে যে আমরা আন্দোলনের পথে, ডিরেক্টলি আন্দোলনের পথে যাব, নাকি আমরা আবেদন নিবেদন করে, অর্থাৎ যেটা নানা রকম পিটিশন, প্রেয়ার ইত্যাদি করে, যেটাকে বলতেন, অরবিন্দ ঘোষ বলতেন দ্য পলিটিক্স অফ 3 P's, পিটিশন, প্রেয়ার অ্যান্ড প্যারোল। তুমি চিঠি লেখো, বলো যে আমার এটা চাই, তারপর প্রেয়ার করো, তারপর প্যারোল, ক্ষমা ভিক্ষা চাও। এইভাবে তোমাদের এই রকমভাবে তোমরা আন্দোলন চালাচ্ছ। এর উল্টো দিকে তিলক এবং অন্য লাল বাল পাল যারা বলে, আপনারা জানেন, লাল
লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন বিহারী পাল, অরবিন্দ ঘোষ তাতে যোগ দিলেন। তারা কংগ্রেসের মধ্যে এক্সট্রিমিস্ট একটা গ্রুপ তারা তৈরি হলো। কংগ্রেস ভেঙে গেল একটা সময় পরে। গোপাল কৃষ্ণ গোখলে এরা একদিকে, এরা অন্যদিকে। এছাড়াও আরেকটা গ্রুপ তৈরি হলো বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, এবং বঙ্গভঙ্গের আর এটাকে যখন অনেক দিন চললো, সেটা হচ্ছে বিপ্লবী জাতীয়তাবাদের আরেকটা গ্রুপ। সেটা হচ্ছে যারা সহিংস আন্দোলনে, যেটার কথা পূর্ণেন্দুদা বলেছেন একটু আগে, সেই সহিংস আন্দোলনের কথা তারা বলে। তারা বোম, তাদের ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে তাতে নাম করা যাবে এত অসম সাহসী জীবন মৃত্যু পায়ের ভৃত্য যারা, এমন লোকেরা এসেছিলেন। কিন্তু মুশকিল কি ছিল জানেন? মুশকিল ছিল এই যে অল অফ দেম কেম ফ্রম আ ভেরি হায়ার স্ট্রাটা, অনেক উঁচু সমাজের জায়গা থেকে এসছেন প্রত্যেকেই। এদের ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করবেন, সেটা নরমপন্থী হোক, তিলকের মধ্যে মতো চরমপন্থী হন, এমনকি যারা এসছিলেন, যারা বিপ্লবী, যারা সন্ত্রাসবাদী বলতো, আসলে তারা জাতীয়তাবাদী, তারা প্রত্যেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ। তার ফলে পলিটিক্স ব্যাপারটা এমন একটা জায়গা ছিল, পলিটিক্সটা হচ্ছে বড় লোকদের বিষয়, শিক্ষিত মানুষের বিষয়। ভারতবর্ষের অধিকাংশ মানুষ যারা চাষি, যেই চাষি সাধারণ মানুষ যারা লেখাপড়া করেনি, তারা মনে করতে এটা বড় লোকদের খেয়াল। কংগ্রেসের একটা অধিবেশনে, শীতকালীন অধিবেশন হতো, তারা সেখানে ইংরেজি ভাষায় চাষের গুবরে পোকা যদি লেগে যায় মাটিতে, তাহলে তার কি সমস্যা হবে ইংরেজিতে আলোচনা করতেন। সেটা একটু টাচ করতো না যাদের টাচ করার কথা। গান্ধীজি এখানে এসে যেটা করলেন, ভাষাগতভাবে সাধারণ মানুষের কথাতে তারা কথা বললেন, যে ভাষা তারা বোঝেন। তারা এত বড় কিছু বোঝেন না, তারা রামকে বোঝেন, তারা ঈশ্বরকে বোঝেন। তিনি কি বললেন যে আমরা রামরাজ্য চাই। রামরাজ্য মানে যে রামরাজ্য এখন দেখছেন, এটা রামরাজ্য নয়। তো রামরাজ্য বলতে তিনি যেটা বুঝেছিলেন, সেই রামরাজ্য সমতার রাজ্য, যেখানে শাসক নিজের স্বার্থের কথা ভাবে না, বরঞ্চ প্রজার স্বার্থে নিজের স্বার্থকে বলিদান করতে পারে, সেটা রামরাজ্য। তিনি একই সঙ্গে খুদাই রাজের কথা বলেন, তিনি একই সঙ্গে কিংডম অফ গডের কথা বলেন। এই যে বলে তিনি সাধারণ মানুষের ভাষ্যে তাদের মতো করে কথা বললেন, সেই কথা বলা সমান হয়ে গেছে প্রায়। তা এইবারে এই জায়গা থেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা নতুন জায়গা, এই পলিটিক্স আর সাধারণ মানুষ, মাসেস অ্যান্ড পলিটিক্সের মধ্যে একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালটা ভেঙে দিয়েছিলেন তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি হচ্ছেন, ওই জন্যই তিনি আমাদের, অনেকে বলে আমাদের জাতি অনেক পুরনো, তিনি কি করে জাতির পিতা হবেন? হ্যাঁ, তিনি আমাদের এই যে জাগ্রত জাতি, আমাদের যে এই অ্যাওয়েকেন্ড যে মাস ন্যাশনালিজম, এই মাস ন্যাশনালিজমে তিনি জনক। তাই আজকের দিনে তার এই প্রণয়ন দিবসে তার ঘাতক যারা ছিল, তাদের যে ভাবনা চিন্তা এখনও ঘুরে বেড়াচ্ছে, যেটার কথা একটু আগে আপনারা শুনেছেন, তার বিরুদ্ধে, তার সম্পর্কে যথেষ্ট মানে তাদের দ্বিমত পোষণ করে, যে তারা ঠিকমতো গান্ধীকে বুঝতে পারেন না, কেবলমাত্র 500 টাকার নোটে গান্ধীজির ছবি থাকে, আর একটা চশমা দিয়ে তাদেরকে স্বচ্ছ ভারতের অভিযান তারা করেন। কিন্তু আসলে তাদের মনকে স্বচ্ছ করা প্রয়োজন গান্ধীর ভাষ্যকে বোঝার জন্য। এইটুকু বলে আজকে বইমেলার এই অবসরে আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ আমি যাচ্ছিলাম, দোলা দিয়ে আমাকে বললেন যে শিবাজীবাবু আপনি আসুন। আমি এসে দেখলাম, খুবই ভাল লাগলো। আমি নিজে গান্ধী নিয়ে যদিও পড়াশুনো করেছি, গবেষণাও করেছি, তার ফলে আমার আরও ভাল লাগলো। আমার জীবনে দুটি ঈশ্বর, দুজনকে নিয়ে আমি কাজ করেছি, গান্ধী এবং রবীন্দ্রনাথ। তো এদের কথা একটু আগে পুনাদা অনেক কথা বললেন, অনেক কথা বলার থাকে, গান্ধী নিয়ে কথা শেষ হয় না। তো এটাই মুশকিল, তবুও শেষ করতে হয়। এইটুকু বলে সবাইকে গান্ধীজি জয়তু, জয় হিন্দ, এটা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। নমস্কার।